পরের দিন মিছিলে এই রাস্তায় লোক দিতে পারবেন না, এত মানুষ হবে। আমরা বলে দিচ্ছি সত্যের পথে থাকতে হবে, আমরা আছি সত্যের পথে। ধন্যবাদ। একটি অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিলাম আমরা যারা শিক্ষক বিধায়ক আছি তাদের বেশ কয়েকজন, আমি ছিলাম, উদ্রাই জিতু ছিল, আমাদের কমলাকান্ত হাসদা ছিল, মনোজ ওরাও, নাদিয়ার চাঁদ বাউরি সহ আরও আমাদের শিক্ষক মহাশয়রা ছিলেন। আমাদের প্রস্তাব ছিল যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। যথাযথ শিক্ষক সংখ্যার অভাবে বা বহু বিদ্যালয়ে অতি অল্প সংখ্যক শিক্ষক থাকায় পাঠদানের কাজ ব্যাহত হচ্ছে। শহরাঞ্চলে অনেক স্থানে অভিভাবকরা আস্থা না রাখতে পেরে বেসরকারি বিদ্যালয়ে ছাত্র ভর্তি করার জন্য অনেক বিদ্যালয়ে ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তারা যেভাবে অযোগ্য যোগ্য আলাদা না করায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী আজকে কর্মচ্যুত। বিদ্যালয়গুলির কাছে এটা একটা অত্যন্ত বড় আঘাত। অন্যদিকে যোগ্য চাকুরি প্রার্থীরা বা শিক্ষকেরা তারা আজকে অনশনরত। এর পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা আজকে বহু বিদ্যালয় সচল রাখতে সাহায্য করছে, কিন্তু তারাও তাদের পরিশ্রমের মর্যাদা পাচ্ছে না। সামঞ্জস্যপূর্ণ সাম্মানিক না থাকায় তারাও আজ অসহায়। সামগ্রিকভাবেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ অত্যন্ত সংকটজনক ও বেহাল। এই অবস্থায় এই সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছি। এটা আমাদের দাবি ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা একপেশে সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়বার অধিকারও দেয়নি, এবং তিনি বলেছে এটা সাবজুডিস। যেখানে চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত, সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন। আজকে বিধানসভার ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে, এটা লজ্জা। এর প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক দেখলেন এবং শুনলেন, আজকে বিধানসভা অভিযান রয়েছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের তরফ থেকে চলছে। পুলিশ তো পথ আটকানোর জন্য একেবারে রেডি হয়ে রয়েছে। আর বিধানসভার অন্দরে আজকে একটা মোশন আনার চেষ্টা করেছিলেন বিজেপির এমএলএরা, যে যা সব চলছে এইসব বিষয়ে শিক্ষা ব্যবস্থার হাল তো খুব খারাপ হয়ে গেছে, তো এইসব নিয়ে করতে গিয়েছিলেন বলে বলা হয়েছে যে এটা তো বিচারাধীন বিষয়, এটা নিয়ে কেন হবে। তারপরে এইসব নিয়ে আরো আওয়াজ তুলতে গেলে মানে এমএলএ কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা করতে স্পিকার খুব সিদ্ধহস্ত। চর্চা করবে না, রাজ্যের সমস্যা নিয়ে চর্চা করবে না উনি, রাজ্যের বাইরের সমস্যা নিয়ে বিধানসভাতে চর্চা করার সুযোগ দেবেন। কোথায় কি হয়েছে, কোথায় হয়তো একটা ব্রিজ ভেঙে পড়েছে বা কিছু হয়েছে, সেই সব নিয়ে এই বিধানসভায় চর্চা হবে। রাজ্যের বাইরে, রাজ্যের ভিতরে না। আর রাজ্যের বিধানসভা, সেই বিধানসভাতে রাজ্যের বিষয়ে চর্চা হবে না, বিচারাধীন বলে এড়িয়ে যাওয়া হবে। শুধু ভারতের অন্য কোনো একটা অংশে কিছু একটা ঘটে যাক না, আবার যদি সেটা বিজেপি শাসিত রাজ্য হয়, ব্যাস ওটাই নাকি আলোচনার উপযুক্ত খোরাক হয়ে যায় বিধানসভাতে। আর এই যে সমস্যা, জ্বলন্ত সমস্যা, এইসব নিয়ে চর্চা করার কোনো সুযোগ নেই, বললেই বলা হয়েছে বিচারাধীন। তো এটা হয়েছে, কিন্তু ওনারা বলতে গেছিলেন বলে এমএলএ কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু দর্শক, আজকে হচ্ছে 16 তারিখ। আজকে থেকে ওই এসএসসির নিয়োগের, নতুন করে নিয়োগের মানে ফর্ম ফিল আপ, আবেদন করার অনলাইনে, সেটা আজকে থেকে শুরু হওয়ার কথা। আমি জানি না শুরু হয়ে গেছে কিনা অলরেডি। নতুন পুরাতন সবাই একসঙ্গে নতুন করে আবেদন করতে পারবেন, মানে অনলাইনে, এটা বলা হয়েছে। আর যারা যোগ্য অথচ চাকরিচ্যুত হয়েছেন রাজ্য সরকারের কারণে,
তারা বলছেন যে আমরা কেন পরীক্ষা দেবো, আমরা তো যোগ্যতার নিরিখে, মানে আমরা তো পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে তো চাকরি পেয়েছি, আমরা আবার কেন পরীক্ষা দেবো? আর এটা সম্ভব? আমরা কবে পরীক্ষা দিয়ে এসেছি, এখন আমাদেরকে নতুন করে পরীক্ষা দিতে বললে এবং সেখানে আরো সবাই থাকবে, নতুনরাও থাকবেন, নতুনদের নিশ্চয়ই তাদের পরীক্ষাতে বসার অধিকার আছে অবশ্যই, কিন্তু আমরা তো চাকরি করছিলাম যোগ্যতার পরিচয় দিয়ে। তো এখন আমাদেরকে হঠাৎ করে যদি আবার পরীক্ষায় বসতে বলা হয়, আমাদের সবার সবার পক্ষে সেটা সম্ভব? প্রথমত আমরা সবাই পরীক্ষায় বসতে পারবো তো? আমরা সবাই পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে রয়েছে কি? কারণ অনেকেই অনেকভাবে ব্যস্ত মানে কি, অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন। আমি আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব দর্শক, তার আগে কতগুলো কথা বলে নিচ্ছি আর কি। তো যারা এই মুভমেন্ট করছেন, মিছিল র্যালি করছেন, তাদের বক্তব্য একটাই যে আমরা আবার কেন পরীক্ষা দেব, এবং সবার সঙ্গে একসঙ্গে পরীক্ষা দেওয়ার সিস্টেম বলা হচ্ছে, এটা কি করে দেওয়া সম্ভব? এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে যেসব মানে নম্বর ভাগ করা হয়েছে সেটাই বা এইরকম কেন? এইভাবে কি সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন করে নিয়ম পাল্টে দাও, পাল্টে দিয়ে পরীক্ষা নাও? তো মানে নতুন করে নিয়োগ প্রসেস করতে বলা হয়েছে, তো তার তো অনেক সিস্টেম হতে পারে, যে যারা যোগ্য তাদের যোগ্যতা দেখার জন্য ওএমআর শিট বের করো, আরো অনেক কত কি আছে সেগুলো খুঁজে বের করো, যোগ্য অযোগ্য আলাদা করো করে, মানে অনেক তো প্রসেস আছে। আর আমরা কেন পরীক্ষা দেবো এটা বলছেন যারা যোগ্য অথচ চাকরিচ্যুত হয়েছে। তো এইসব নিয়ে রাজ্য সরকারের যে গাফিলতি এবং শয়তানি, আর ওই পুনর্বিবেচনা বলে বলা হচ্ছে, সেই তারিখ তো আর এখন আসছে না। অন্যান্য তারিখ খুব ঘন ঘন চলে আসে, কিন্তু এই তারিখ আর আসছে না। আর পুনর্বিবেচনা করার কথা বলা হচ্ছে বটে, আদৌ কি সেখানে যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে বলা হবে কি সুপ্রিম কোর্টকে যে আমাদের এই তো দেখুন আলাদা করে দিচ্ছি, এবার যোগ্যদের চাকরিটা রেখে দিন, এটা বলা হবে নাকি নাম কাস্তে বলা হবে, তারপর সব গোলে মেলে ঘেটে ঘ করে দিয়ে নিজেদের অন্য স্বার্থ আরো পূরণ করার চেষ্টা হবে? আর এই যে নতুন করে নিয়োগ প্রসেস, এটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে এর মাধ্যমেও দেখবেন অনেক লেনদেন চলবে এই নিয়োগে। হয়তো অনেকের কাছে টাকা পয়সা নেওয়া আছে, তাই একসঙ্গে গোলে মেলে সবাইকে চাকরিতে বসিয়ে দিয়ে দেখবেন যারা যোগ্য তাদের চাকরি হয়তো সবার হবে না, কিন্তু অযোগ্য বা আরো যাদের থেকে টাকা পয়সা নেওয়া আছে দেখবেন তাদের সব নিয়োগ হয়ে গেছে। আর এই অযোগ্য বলা হচ্ছে এখনো পর্যন্ত, তাদেরও তো এখনো টার্মিনেট করা হয়নি, ফলে তারাই যে আবার অ্যাপ্লাই করে বসবেন না সেটাই বা কি করে বুঝবো? তাহলে ওরা ফের অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ফের পরীক্ষার প্রসেস এগোবে, ফের মামলা হবে, আবার পুরো প্যানেল বাতিল হবে। আমরা কি এই করতে থাকবো? ফলে এইসব নিয়ে দর্শক নানান প্রশ্ন তৈরি হয়েছে, তাই মুভমেন্ট চলছে, নিশ্চয়ই আপনারা দেখছেন অন্যান্য মিডিয়াতে। কিন্তু দর্শক, আমি যে বলছিলাম না যে সবাই কি পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে রয়েছেন? এখন ফর্ম ফিল আপ, 2 মাস পরে যদি পরীক্ষা হয়, সবাই পরীক্ষা দিতে পারবেন? আমি একজনকে আপনাদের সামনে হাজির করব। তিনি একজন মানে যোগ্য চাকরিজীবী ছিলেন, কিন্তু চাকরিচ্যুত হয়েছেন। এখন তো জাস্ট এক্সটেনশন ডিসেম্বর পর্যন্ত রয়েছে। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। এক ম্যাডামকে, দেখতেই পাচ্ছেন, লিপিকা ধোলে মন্ডল। নমস্কার ম্যাডাম। আপনার শারীরিক কন্ডিশন, নমস্কার। হ্যাঁ শারীরিক যা কন্ডিশন, আশা করি আপনাদের কাউকে আর নতুন করে বলে বোঝাতে হবে না উনি কি অবস্থাতে রয়েছেন। আহ সন্তান সম্ভবা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আপনার মানে কত মাস দিয়ে আমি জিজ্ঞাসা করতে চাই, কারণ এটা মানুষের বোঝা দরকার। কত মাস আপনার এখন? আমার এখন 8 মান্থ চলছে। 8 মান্থ। তার মানে বুঝতে পারছেন দর্শক আমি কেন বলতে চাইছি। তো এরপরে আজকে থেকে আবার ফর্ম ফিল আপ করা হচ্ছে। এরপর যদি পরীক্ষার প্রসেস করা হয়, তো পরীক্ষাটা কোন সময় হবে? পরীক্ষা দেওয়া সম্ভব? আর পরীক্ষাতে প্রিপারেশন নেওয়ার তো একটা ব্যাপার আছে। ওনার যা শারীরিক কন্ডিশন, সম্ভব ওনার পক্ষে? আরো কথা বলবো। ম্যাডাম আপনি আপনি কোথাকার, মানে কোন স্কুলের ম্যাডাম? আমি হুগলি জেলার পোলবাথা দাঁতপুর থানার গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, এডুকেশনের। বাড়ি কোথায়? আমার বাড়ি ভদ্রেশ্বর। আপনার কোন সাবজেক্ট? আমার এডুকেশন সাবজেক্ট 11-12। বলুন তো এবার, এই যে আজকে থেকে আবার ফর্ম ফিল আপের কথা হচ্ছে, আপনি কি সাইটে দেখছেন, নজর রাখছেন, ফর্ম ফিল আপ করবেন? না, আমি একদমই দিতে পারছি না, কারণ আমার এমনিতেই শারীরিক দিক থেকে আমি অত্যন্ত অসুস্থতা বোধ করছি। কারণ আমি কোনো সময়ই স্থিরভাবে থাকতে পারছি না, কারণ আমার শরীরে একটা উৎকণ্ঠা বোধ হচ্ছে। তো তার উপর আবার আমার এই মানসিক প্রেশার পরীক্ষা দেওয়া নিয়ে, কারণ পরীক্ষা আমি কোনোভাবেই দেবো না, দিতে পারবো না, কারণ আমার শরীর প্রচুর অসুস্থ। আমি এমনিতেই স্কুল যেতে পারছি না, মেডিকেল নিয়ে আছি বাড়িতে। তার উপর যদি পরীক্ষা দেওয়ার কথা বলা হয়, আমি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়েও আমাকে যদি আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়, তাহলে আমি কোনোভাবেই পরীক্ষা দিতে পারবো না। আপনি দেবেন কি করে? আপনার শারীরিক যা কন্ডিশন, এবং সব থেকে আরেকটা বিষয়, শারীরিক দিক থেকেও এবং মানসিক দিক থেকে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2016 সালে, তখন আমি নিজেকে চূড়ান্ত ভাবে প্রিপারেশন করে আমি পরীক্ষা দিয়েছি যে আমি একজন
শিক্ষিকা হব এবং সেটা আমি আমার জীবনে বাঁচার পথ খুঁজে নিয়েছিলাম। কিন্তু এতদিন পর ৭-৮ বছর পর আমি যখন আমার চাকরি হয়ে গেছে, তারপরেও যখন শুনছি যে আমার চাকরি, আমার প্যানেল আমার ক্যান্সেল হয়ে গেছে, তারপর আমি যখন জীবনের এতগুলো বছর অতিক্রম করে যখন আমার এক স্টেজে এসে গেছি যেখানে আমার জীবন প্রচুরভাবে বিপন্ন এবং নিজেকে স্থির রাখতে পারছি না, এক হচ্ছে শারীরিক অসুস্থতা, তারপর আবার মানসিক ডিপ্রেশন। আমি কিভাবে নিজেকে এইভাবে সময়টাকে আমি পেরোবো আমি সেটা বুঝতে পারছি না। তাই আমার পক্ষে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। সব থেকে আমি আর একটা ভাবছি, আমিও তো বাচ্চার বাবা, মানে এইরকম কন্ডিশনে একটা অতিরিক্ত টেনশন এসে গেলে কি হয়, সেটা একটা আমিও তাই ফিল ফিল করতে পারছি। আমরাও চেষ্টা করতাম, আমার আমার ওয়াইফ যখন এই অবস্থাতে ছিল তখনও তাকে কোনো রকম কোনো টেনশন মানে দিতাম না কিন্তু বিষয়গুলোকে। টেনশন না নিয়ে থাকতে পারছি না। এত টেনশন হচ্ছে সবসময়। অত্যন্ত হাই প্রেশার হয়ে গেছে আমার এই অবস্থায়। এই সময় যতটা ফ্রি আপনার থাকার কথা, এটা অসম্ভব সেটা থাকাটা, কারণ আপনি যে মানে যা হয়েছে জীবনে, এটা তো জীবনের সঙ্গে একটা লড়াই হয়ে গেল, এই চাকরিগুলো চলে তার যাওয়াটা। উপর বাড়িতে আমার বাবা-মা অসুস্থ, আমার শাশুড়ি মা অসুস্থ। তাদের সমস্ত দায়-দায়িত্ব আমি নিয়েই এই স্কুল চাকরি বা একটা জীবনে প্রতিষ্ঠিত হব বলে ঠিক করেছিলাম। আমার বাবা-মা এতটা অসুস্থতা, আমার যে চাকরি হারিয়ে গেছে এটা আমার মা হয়তো জানে, কিন্তু আমার বাবাকে আমি জানাতে পারিনি। কারণ আমার বাবাকে জানালে আমি হয়তো আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার বাবা আজ আজ পর্যন্ত ১ মাস হয়ে গেছে আমার চাকরিটা যে নেই সেটা কিন্তু আমার বাবা আজও জানে না। আমার বাবা জানলেই সেই মুহূর্তে উনি হার্ট অ্যাটাক করবেন। কারণ আমার বাবা প্রচুরভাবে অসুস্থতা এবং তার ওষুধপত্র মাসে প্রায় ১৫,০০০। তাদের ওষুধের খরচ আমাকেই চালাতে হয়। কারণ আমি বিয়ের আগে যে চাকরি পেয়েছিলাম, আমি তো আর বিয়ের আগে ই এটা পেয়েছিলাম, চাকরিটা পেয়েছিলাম। আমি তো জানতাম না যে আমার বাবা-মাকে দেখবো, এইভাবেই আমি একটা চাকরি নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। কারণ আমাদের দেখার কেউ নেই। আমার স্বামী হয়তো দেখে, কিন্তু আমার স্বামীও তো একজন সাধারণ ব্যবসায়ী। তার পক্ষে এতটা খরচা বহন করা সম্ভব হয় না। কিন্তু এখন আমার এই কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমি কোন ডিপ্রেশনটা নেবো আমি ঠিক বুঝতে পারছি না। মানে আপনার বাবা মা বলতে মানে আপনার নিজের বাবা মা, তাই তো? আমার নিজের বাবা-মা, আমার বাপি আজ পর্যন্ত এখনো জানে না যে আমার চাকরিটা আর নেই। আমি আপনারা বলছি আপনারা ভাই বোন কজন? আমরা ২ বোন, আমি ছোট। আমার দিদির সেই দূরে একটু আমেদাবাদে বিয়ে হয়েছে। আপনি এদিকে আপনি দেখাশোনা করেন পুরোটাই? আমি একদম এদেরকে পুরো দেখভাল আমি এদেরকেই নিয়েছি। এমনকি আমি বিয়ের আগে আমার হাসব্যান্ডকে এই বলেই নিয়েছি যে আমার বাবা-মার দায়িত্ব আমি যেহেতু চাকরি করি, তোমাকে নিতে হবে না। আমি আমার বাবা-মার দায়িত্ব নেবো। এই বলেই আমি ওকে কিন্তু বিয়ে করেছি এবং ও সেটা মেনে নিয়েছে। ও কোনো আপত্তি করেনি। এই অবস্থায় আমাকে যদি এখন বাবা-মার খরচা যদি ওর কাছে হাত পাততে হয়, তাহলে আমার থেকে বড় হীনমন্যতা আর স্যার আর কেউ ভুগবে না। সে তো অবশ্যই ব্যাপার, কিন্তু আমি শুধু ভাবছি যে আপনি যে স্টেজে রয়েছেন, আর এখন কি হবে, পরীক্ষা প্রসেস কিভাবে এগোবে, তাহলে আপনি কি করবেন? আপনি তো আমি আমি যদি ফর্ম ফিল আপ মানে পরীক্ষা মানে মানে হয়ই, সরকার যদি করতে মানে চাই একেবারে, যদি আর কোনো উপায় নাও থাকে সেটাকে বন্ধ করা, আপনি পরীক্ষাটা দেবেন কি করে? আপনার পক্ষে তো পরীক্ষা দেওয়া সম্ভব না। আপনি ওই আমার পক্ষে অবস্থায়। এ আম এমনকি আমার কাছে আমার যে চাকরিটা আমি পেয়েছি আজ ৮ বছর হলো। ২ বছর পরে নাকি চাকরি কনফার্ম করার জন্য কনফার্মেশন যে লেটারটা দেওয়া হয়, সেই কনফার্মেশন লেটারটাও আমার কাছে আছে। সমস্ত ডকুমেন্টস আমার কাছে ঠিকঠাকভাবে সমস্ত ডকুমেন্টস আছে। তারপরেও আমি মনকে কিভাবে স্থির করাতে পারি যে আমি আবার নতুন করে নতুন কোনো পরীক্ষায় বসবো, আমি কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ বসাতে পারছি না যে আমাকে আবার নতুনভাবে প্রিপারেশন নিয়ে আমাকে পরীক্ষায় বসতে হবে। আমি কোনোভাবেই পারবো না পরীক্ষা দিতে। সেটা আমি 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 নিজেও মানি যে আপনি যে স্টেজে আছেন এই অবস্থায় এখন নতুন করে ফর্ম ফিল আপ করে সম্ভব না। কিন্তু এদিকে তো বলা হয়েছে যে নতুন করে মানে সুযোগ সবাইকে দিতে হবে। তো তাহলে আ আ আ আপনি আপনি কি ভাবছেন বা আপনারা কি ভাবছেন? আপনারা কি আইনের দ্বারস্থ হবেন যে এই কন্ডিশনে আমি কি করে পরীক্ষা দেব? আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? আমি একদম আপনার হাত ধরে আমি আইনের দ্বারস্থ হতে চাইছি। আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট সময়কে আবেদন করছি যে আমার এইরকম অবস্থায় আমি কোনোভাবেই পরীক্ষা দিতে আমি পারবো না এবং আমি মেন্টাল বা শারীরিক ফিজিক্যালি কোনোভাবেই আমি প্রিপারেশন নই। আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমি একজন যোগ্য প্রার্থী হিসেবে আমার সমস্ত কিছু ডকুমেন্টস এমনকি কনফার্মেশন লেটার পর্যন্ত আছে। আমাকে যদি যাচাই করে নেওয়া হয় যে আমি যোগ্য প্রার্থী কিনা সেটা পর্যন্ত আমি দিতে রাজি আছি, কিন্তু আমি পরীক্ষা কোনোভাবে দিতে রাজি নই। কারণ পরীক্ষা দেওয়ার মতো কন্ডিশন আমার কাছে নেই। এই অবস্থায় কি করে আপনি প্রিপারেশন নেবেন কি করে? আমি আর পরীক্ষার জন্য ওই আমি সময় জোর গলায় বলতে পারি যে আমি একজন
যোগ্য ক্যান্ডিডেট, আমি একজন যোগ্য ক্যান্ডিডেট এবং আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে সমস্ত কিছু স্টেপ অতিক্রম করে আমি ফার্স্ট প্যানেলে আমি পরীক্ষায় আমি চাকরিতে অন্তর্ভুক্ত হয়েছি। একজন 2018 সালেতেই আমি স্কুলে জয়েন করেছি। আমি প্যানেল অতিক্রান্ত হওয়ার যে প্যানেল অতিক্রান্ত হয়েছে তারপর জয়েন করেছি তাও নয়, আমি 2018 সালেতেই আমি জয়েন করেছি স্কুলে, ফার্স্ট পেজেই আমি আছি। আমার মনে হয় আপনার একটা আইনের দ্বারস্থ হওয়া উচিত, যে আপনাদের জন্য কোনো আলাদা করে কিছু বলবে কিনা আদালত, যে যেহেতু আপনারা চাকরিচ্যুত হয়েছেন, একেবারে এই না তো যে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তিনি না দিতে পারলে কিছু করার নেই, কিন্তু আপনারা যদি চাকরিচ্যুত হয়েছেন আপনাদেরকে সুযোগ দেওয়াটা সবার আগে মানে ব্যাপারটা রয়েছে। সুতরাং আপনি সেই সুযোগটা কি করে নেবেন? তো সেক্ষেত্রে আমার মনে হয় আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে হেলথ কন্ডিশন অনুযায়ী। আমি জানি শুধু আপনি একা না, এরকম অনেকেই আপনাদের এই টিচারদের মধ্যে আছেন যারা সত্যি এখন হয়তো মানে এখন হয়তো মানে স্বাস্থ্যের দিক দিয়ে ঠিক নেই। তারা কি করে ওই একসঙ্গে ওই সময়ে মানে এই সুযোগ না হলে আর কোনো সুযোগ নেই, সব শেষ হয়ে যাবে, তারা বা কি করে সুযোগ নেবেন? তো যারা এমনিতেও আপনারা অনেকেই বলছেন যে আমরা পরীক্ষা কেন বসবো, আর দ্বিতীয়ত পরীক্ষাতে বসলেও সবার সেই বসার সুযোগটাও নেই, মানে সেই অবস্থা নেই শরীরের কন্ডিশন। তো সে তাদের জন্য কি হবে? আমার মনে হয় আইনি ব্যাখ্যা নেওয়ার খুবই প্রয়োজন রয়েছে। আপনারা কোনো এক আইনজীবীকে ধরে অন্তত যদি আদালতের দ্বারস্থ হন তাহলে হয়তো বিষয়টা হবে, নাহলে হয়তো আপনি একটা ভেবে ভেবে থাকবেন, কিন্তু প্রসেস এগিয়ে যাবে আর আপনার হয়তো সব দিকটাই অন্ধকার হয়ে যাবে। আমার মনে হয় একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা উচিত। তারপর জানি না কি হবে, কিন্তু আপনি যে স্টেজে রয়েছেন এই অবস্থাতে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিটা যে নিশ্চিত করতে পারবেন আমার তো নিজেরই মনে হচ্ছে না। ফলে এত স্বপ্ন নিয়ে চাকরিটা যেটা পেয়েছিলেন এবং দুটো পরিবারকে দেখা, বিশেষ করে নিজের বাবা মাকে দেখা এবং একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, নতুন ইস্যু, এটা কি প্রথম ইস্যু আপনাদের? একদম আমাদের প্রথম ইস্যু এটা। তারপরে এরকম একটা আঘাত এসে গেল আপনার জীবনে, যেখানে খুব ফ্রি থাকার কথা থাকা উচিত এই স্টেজটাতে, একদম। সেখানে আপনি এতটা টেনশনের মধ্যে রয়েছেন। যাই হোক, মনকে শক্ত করে থাকুন। আমি আমি তো বলবো যে আপনার ইমিডিয়েট উচিত কোনো এক আইনজীবীর মাধ্যমে যখন আপনি ফর্ম ফিল আপ করছেন না বা করার মতো অবস্থাতে নেই, তাহলে আপনার কিন্তু আলাদা করে হলো একটা মামলা করা উচিত। দেখুন আপনি সেই মতো আইনি আইনি একটু পরামর্শ নিন। ওকে। আর আর তার উপর আমাদের সুপ্রিম কোর্টে যেটা গেজেটে যেটা বলা আছে সেটা শুধুমাত্র আমাদের ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে, কিন্তু এটা তো পুরোটাই রিক্রুটমেন্ট হচ্ছে, নিউ রিক্রুটমেন্ট। মানে 2016 সালের 22 লাখ পরীক্ষার্থী তো দেবেই, তার সাথে সাথে নতুন যারা আছে তারাও পরীক্ষা দেবে। কিন্তু এই এত অসমভাবে যে প্রতিদ্বন্দ্বী যে প্রতিযোগিতা, এটার পক্ষে এটা আমাদের আপনার মানে পক্ষে সম্ভব কিভাবে না। যে আমরা করবো অ্যাটলিস্ট এত অ্যাটলিস্ট প্রতিযোগিতা। অ্যাটলিস্ট আপনার পক্ষে সম্ভব না, সেটা আমি নিজেও মানি। এইরকম সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হঠাৎ করে যে যাও যাও সাঁতরাও সবাই একসঙ্গে। আবারও ওদের বলছি, মধ্যে ফেলে আমি দেখেছি এই এই খবর করাতে নতুনরা কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হন যে তার মানে আমরা সুযোগ যাতে না পাই সেই জন্য বলা হচ্ছে, তা কিন্তু না। কিন্তু আরামবাগ টিভি নতুনদের সুযোগের ব্যাপারে কোনো কিছু বলছে না। অবশ্যই নতুনদের সুযোগ দেওয়া উচিত, নতুনদের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত, প্রত্যেক বছর পরীক্ষা নেওয়াটা উচিত। কিন্তু যারা পুরনো, যারা অনেকদিন ধরে পাস করেছেন, তাদের সঙ্গে হঠাৎ করে পরীক্ষায় বসতে বলা, যারা এই ধরনের এইরকম কন্ডিশনে আছেন, তো তারা কি করে বসবে? তারা কি পারবেন নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ্যতা নতুন করে প্রমাণ করতে? তো এই জন্য কথাগুলো বলা হচ্ছে। তো যাই হোক, আমি তো আমি নিজেও মানি আপনার পক্ষে সম্ভব না। আমি সেজন্যই বলছি যে আপনি একটু আইনি পরামর্শ নিন। আপনাদের যারা আছেন তারা তো তাদের মতো করে মুভমেন্ট করছেনই সবাই। আর আপনাদের যে আলাদা করে আরো যে সমস্যাটা এরকম আরো যারা আছেন, আমার মনে হয় আপনাদেরও আইনি পরামর্শ নিয়ে করা উচিত। না হলে কিন্তু আর কোনো বলার সুযোগ হয়তো পরবর্তী সময়ে থাকবে না। যাক, আপনি এখন যেটা আপনার দরকার, নতুন জীবন, নতুন একটা লাইফ নিয়ে আসছেন আপনারা। সুতরাং মানে মেন্টালি ফ্রি থাকাটা আমি বলছি বটে, এটা সম্ভব না। মনে মনে সবসময় হয়তো এটা আপনাদের ঘুরপাক খাচ্ছে। তবুও ভালো থাকুন। নিশ্চয়ই আপনার স্বামী পাশে আছেন। কি আর করবেন বলুন? রাজ্য সরকারটা এমন 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 করলো, আজকে অযোগ্যদেরকে রাখতে গিয়ে আপনাদের মতন সবাইকেই একেবারে মাঝদড়িয়াতে ফেলে দিল। এতে কিছু করার নেই। সরকারটা যদি নিজে থেকে এইরকম হয়ে থাকে, কত 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 কম চেষ্টা হয়েছে আজকে যোগ্য অযোগ্য লিস্টটাকে আলাদা করে দিলে আজকে এই অবস্থা হতো? আজকে আপনাদেরকে এতটা উৎকণ্ঠার মধ্যে থাকতে হতো? আজকে এইসব নিয়ে বিধানসভাতে কথা বলতে যা হচ্ছে বলে যারা আওয়াজ তুলছেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এই তো সব চলছে। আর কিছু সুপ্রিম বলবেন? কোর্টের কাছে আমার একান্তই আবেদন, যদি যোগ্য প্রার্থীদের যদি একটু দেখে, যোগ্য প্রার্থীদের যদি অত্যন্ত যদি লিস্ট আলাদা করে দেওয়া হয়, যেখানে স্কুলে স্কুলে যেখানে আপনার স্যালারি হওয়ার জন্য যেখানে সমস্ত রকমের যোগ্যদের দিল এবং অযোগ্যদের লিস্ট বাদ দিয়ে দিল, সেখান থেকেই তো বোঝা উচিত যে কারা যোগ্য আর কারা অযোগ্য। তারপরেও যে কেন এইরকম দ্বিধাচলে চলছে পরিস্থিতি, সেটাই বুঝতে পারছি না। ওকে দিদি, আহ ভালো সাবধানে থাকবেন।
এটাই বলবো, ভালো থাকবেন, আর বলতে পারছি না, সাবধানে থাকবেন। এখন এই কন্ডিশনটা, এই সময়টা খুব ইম্পর্টেন্ট, মানে আপনার লাইফের সঙ্গে বিষয়টা, ওটাও লাইফ, চাকরি চলে যাওয়াটা, আর এটা একেবারে মানে এটাও খুব সতর্ক থাকতে হয় এই সময়টা। বেশি হেডেক নিলে বাচ্চার উপরে প্রেশার আসবে, আপনি একটু সাবধানে থাকবেন। ওকে, ঠিক আছে, নমস্কার। দর্শক শুনলেন, লিপিকা ধলে মণ্ডল একজন শিক্ষিকা, তারও এই হাল হয়েছে, এই অবস্থা, এই কন্ডিশনে। বলুন তো, এই ধাক্কাটা নেওয়াটা সহজ? এই ধাক্কাটা নেওয়াটা সহজ? আর বলা হচ্ছে পরীক্ষায় বসতে হবে। তো যত খবর দেখবেন ততই তো মানে ধাক্কা লাগবে মাথাতে। আর এই সময়টা সব থেকে ফ্রি থাকার কথা না? সব থেকে ফ্রি, যারা তো জানেন, সবারই তো এইরকম সময় গেছে। এই সময় একেবারে ফ্রি থাকার কথা না, হাসি খুশি থাকার কথা না, হাসি খুশি রাখার কথা না? আর কি করছে সরকারটা? সব শেষ করে দিচ্ছে। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।